পৃষ্ঠা ৬৪, ষষ্ঠ পাঠ, স্মৃতিচিহ্ন, কামিনী রায়। কবি পরিচিতি। বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা কবি কামিনী রায় বরিশাল জেলার বাসন্টা গ্রামে 1864 সালের 12ই অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চণ্ডীচরণ রায়। তিনি অতীত শৈশবকাল থেকেই কবিতা রচনায় প্রয়াসী হন। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয়। কামিনী রায় 1886 খ্রিস্টাব্দে বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বিএ পাস করেন। তিনি ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট। পরে ওই কলেজেই শিক্ষয়িত্রীর কাজে আত্মনিয়োগ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল পৌরাণিকী, দ্বীপ ও ধূপ, জীবন পথে, মাল্য ও নির্মাল্য প্রভৃতি। 1933 সালে 27শে সেপ্টেম্বর এই কবি পরলোক গমন করেন। তার আলো ও ছায়া 1889 খ্রিস্টাব্দে কাব্যগ্রন্থের ভূমিকা লিখে দিয়েছিলেন সেকালের বিখ্যাত কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অমৃতাক্ষরছন্দে রচিত মহাশ্বেতা এবং পুণ্ডরিক তার দুটি দীর্ঘ কবিতা। 1929 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণ পদক প্রদান করে সম্মানিত করেন। সারমর্ম স্মৃতিচিহ্ন কবিতায় কবি কামিনী রায় ইতিহাসের বুকে রেখে যাওয়া স্মৃতিচিহ্নকে কেন্দ্র করে একটি চিরকালীন সত্যের কথা প্রকাশ করেছেন। কবিতায় ওরা শব্দটি ভারতবর্ষের ইতিহাসের পথ ধরে শাসন করে যাওয়া সাম্রাজ্য লোভী শাসকদের চিহ্নিত করে। সাম্রাজ্য বিস্তার এবং লুটতরাজ করাতেই এদের আনন্দ। মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনা এদের মনকে বিন্দুমাত্র বিচলিত করেনি। নিজেদের শাসনকালে ক্ষমতার কেন্দ্রে বসে এরা ভেবেছে মন ভোলানো প্রাসাদ বা সৌধ নির্মাণ করে নিজেদের নাম অনন্তকাল প্রবাহে চিরকালের জন্য তারা স্মরণীয় করে রেখে যাবে। ওই সব সাম্রাজ্যবাদী এবং সাম্রাজ্যলোভী শাসক কে মূঢ় অর্থাৎ বোকা বলে মনে করেছেন কবি। কবির চোখে তাদের মনের ইচ্ছা একেবারেই ব্যর্থ বা অসফল হয়েছে। কালের অমোঘ নিয়মে তাদের নির্মাণ করে যাওয়া প্রাসাদগুলি থেকে একটির পর একটি পাথর খসে পড়েছে। এভাবে পাথর খসে পড়ার মধ্য দিয়ে তাদের নামগুলো ক্রমাগত হারিয়ে যেতে চলেছে চিরকালের জন্য। মহাকাল রূপ নদীর জলে শুকনো ঘাসের মতন ভেসে চলেছে তাদের খোদাই করে যাওয়া নামগুলো। তাদের অবর্তমানে সেই নামগুলোকে রক্ষা করার মতো কেউ নেই। পাশাপাশি যেসব পরোপকারী মহৎ ব্যক্তি মানুষের জন্য ভালো কিছু করেছেন তাদেরই সিংহাসন মানুষের মনে চিরকালের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। কবি বলেছেন, সেই সব মহৎ প্রাণ মানুষেরা শাসক শ্রেণীর তুলনায় ছিলেন দরিদ্র, তবুও মানুষকে ভালোবাসার টানে তারা মানুষের জন্য কাজ করে গেছেন। কবি দেখেছেন রাজা বাদশাহের মতো প্রাসাদ তৈরি করার ক্ষমতাটুকু এই সব মানুষের ছিল না, অথচ মানুষের মঙ্গলের জন্য যে কাজ তারা করে গেছেন তাতেই তাদের রাজত্ব অর্থাৎ তাদের নাম চিরকালের জন্য অমর হয়ে রয়েছে। শব্দার্থ স্মৃতি, স্মরণ, চিহ্ন, নিদর্শন, পরিচায়ক, আপনার নিজের নাম, খ্যাতি, মনোহর মানে মনকে হরণ করে যে হর্মরূপে অট্টালিকা হিসেবে বিশাল বিরাট অক্ষরে হরফে ইষ্টক ইট, ইটের ওপরে নাম খোদাই করে যাওয়ার অর্থে ব্যবহৃত প্রস্তরে পাথরে রুচি রচনা করে চিরদিন তরে চিরকালের জন্য মূঢ় বোকা ব্যর্থ অসফল মনস্কাম মনের ইচ্ছা খসে পড়ছে ভূমিতে মাটিতে ভগ্ন ভাঙা স্তূপ রাশি সমূহ ঢিপি তলে তলায় নিচে লোপ পেয়েছে এমন শুষ্ক শুকনো তৃণ ঘাস কাল নদী সময়ের স্রোত কে বা কেউ রক্ষা সংরক্ষণ মানুষ হৃদয়রূপ ভূমি মনোভূমি অধিকার দখল প্রতিষ্ঠা রচনা করা দৃঢ় মজবুত শক্ত সিংহাসন সিংহ মূর্তিযুক্ত আসন দরিদ্র গরিব ছিল সম্বল অবলম্বন প্রস্তরের পাথরের বোঝা ভার হ্যারো কবিতার ভাষায় দেখো অক্ষুণ্ণ
ক্ষুণ্ণ বা মলিন হয়নি এমন কাল স্রোতে সময়ের প্রবাহে ধৌত ধোয়া হয়েছে এমন নিত্য প্রতিদিন সমুজ্জ্বল অত্যন্ত উজ্জ্বল। পৃষ্ঠা 65। হাতে কলমে এর সমাধান। প্রশ্ন 1, মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করে থাকি কেন? উত্তর, মহৎ কথাটার মানে হলো উদার। যেসব মানুষ অন্য মানুষের মঙ্গলের জন্য বা জনহিতকর কাজ করে গেছেন তারাই মানব সভ্যতার ইতিহাসে মহৎ মানুষ হিসেবে বিবেচিত হন। রবীন্দ্রনাথ ঠাকুর, গৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ প্রমুখ আমাদের এই দেশের মহৎ মানুষ। সেই সব মহৎ মানুষের জীবন কথা আমরা পাঠ করে থাকি নিজেদের মনকে আরো উদার বা মহৎ করে তোলার জন্য এবং জনহিতকর কাজে নিঃস্বার্থে নিজেকে নিয়োগ করতে উৎসাহ পাবার জন্য। 2, অত্যাচারী কোন কোন সাম্রাজ্যলোভী জাতির কথা তুমি ইতিহাস পড়ে জেনেছ? উত্তর, আমাদের ভারতবর্ষের ইতিহাসের পাতা উল্টানো হলে প্রথমে এই সাম্রাজ্যলোভী জাতি হিসেবে শক এবং হুন জাতির কথা মনে আসে। এছাড়া মনে আসে পাঠান, মোঘল এবং ইংরেজদের কথাও। 3, অতীত ইতিহাসের ধূসর হয়ে আসা কোনো স্মারক বা সৌধ মিনার তুমি দেখেছ? উত্তর, অতীত ইতিহাসের ধূসর হয়ে আসা সৌধগুলির মধ্যে গৌড়ের রাজপ্রাসাদ আমি দেখেছি। 4, তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজের সকলে চিরকাল মনে রাখা উচিত? উত্তর, যেসব মহাপুরুষ বা মহৎ মানুষ সমাজের সব শ্রেণীর মানুষের উপকারের জন্য, সমাজ সংস্কারের জন্য এমন কিছু কাজ করে গেছেন যে কাজের সুফল আমরা এখনো ভোগ করে চলেছি, আমার দৃষ্টিতে তাদের কথা সমাজের চিরকাল মনে রাখা উচিত। 5, মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন? উত্তর, মানুষ চায় সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে তার নামটাও চিরকালের জন্য অমর হয়ে থাকুক। আগামী যুগে নিজেকে বাঁচিয়ে রাখার ইচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে তীব্র বলেই মানুষ নিজেকে ভবিষ্যতের মানুষের কাছে স্মরণীয় করে রাখতে চায়। সাম্রাজ্যবাদী শাসকেরা এই কারণেই সৌধ নির্মাণ করে, যদিও শেষ অবধি যেসব মানুষ সমাজের মঙ্গল সাধনায় আত্মনিয়োগ করেন তারাই অমরত্ব পান। প্রশ্ন 6, নিচের বিবৃতিগুলির মধ্যে যেগুলি ঠিক তাদের পাশে রাইট চিহ্ন আর যেগুলি ভুল তাদের পাশে কাটা চিহ্ন দাও। 1.1, ইট পাথরে গড়া সৌধ কাউকে চিরস্মরণীয় করে রাখে না। ঠিক। 1.2, যারা নিজেদের সৌধ গড়ে কীর্তিকে অমর করে রাখতে চান তারা বরেণ্য। ভুল। 1.3, সাধারণ মানুষের মনে যারা স্থান পেয়েছেন তাদের নাম ভেসে যায়। ভুল। 1.4, এমন বহু সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আছেন মহাকাল যাঁদের স্মৃতি মুছে দিতে পারেনি। ঠিক। 1.5, মানব হৃদয়ে ভূমি অধিকার করতে হলে মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে। ঠিক। 7, কবিতা থেকে শব্দ চয়ন করে নিচে প্রদত্ত কবিতাংশের শূন্যস্থান পূরণ করো। ওরা ভেবেছিল ড্যাশ, সেখানে হবে মনে আপনার নাম। মনোহর হর্মরূপের নিচে দাগ বিশাল অক্ষরের নিচে ড্যাশ। ইষ্টক প্রস্তরের নিচে দাগ। রচি চিরদিন তরের নিচে দাগ। রেখে যাবের নিচে দাগ। 8, নিচে দেওয়া শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। মনোহর, বিশাল, মূর, ব্যর্থ, ভগ্ন, লুপ্ত, শুষ্ক, অধিকার, দৃঢ়, অক্ষুণ্ণ, ধৌত, নিত্য, সমুজ্জ্বল। মনোহর কুৎসিত, বিশাল ক্ষুদ্র, মূঢ় বিজ্ঞ, ব্যর্থ সফল, ভগ্ন অভগ্ন, লুপ্ত স্থিত, শুষ্ক ভেজা সিক্ত, অধিকার অনধিকার, দৃঢ় ভঙ্গুর, অক্ষুণ্ণ ক্ষুণ্ণ, ধৌত অধৌত, নিত্য অনিত্য, সমুজ্জ্বল অনুজ্জ্বল। প্রশ্ন 9, নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। নাম, মনোহর, প্রস্তর, মূঢ়, ব্যর্থ, ভগ্ন, স্তূপ, স্মৃতি, রক্ষা, মানব, হৃদয়, প্রতিষ্ঠা, দৃঢ়, দরিদ্র। নাম বিশেষ্য, নামই বিশেষণ। মনোহর বিশেষ্য, মনোহারী বিশেষণ। প্রস্তর বিশেষ্য, প্রস্তুরীভূত বিশেষণ।
মূঢ় বিশেষণ মূঢ়তা বিশেষ্য, ব্যর্থ বিশেষণ ব্যর্থতা বিশেষ্য, ভগ্ন বিশেষণ ভাগ বিশেষ্য। পৃষ্ঠা 66। স্তূপ বিশেষ্য স্তূপাকার, স্তূপীকৃত বিশেষণ। স্মৃতি বিশেষ্য স্মার্ত বিশেষণ। রক্ষা বিশেষ্য রক্ষিত বিশেষণ। মানব বিশেষ্য মানবিক বিশেষণ। হৃদয় বিশেষ্য হার্দিক বা হৃদ্য বিশেষণ। প্রতিষ্ঠা বিশেষ্য প্রতিষ্ঠিত বিশেষণ। দৃঢ় বিশেষণ দৃঢ়তা বিশেষ্য। দরিদ্র বিশেষণ দারিদ্র বিশেষ্য। প্রশ্ন 10, নিচের শব্দগুলিকে বাক্যে ব্যবহার করো। অক্ষর চিরদিন, অক্ষর চিরদিন, স্মৃতি, মানব, রক্ষা, অধিকার, সম্বল, প্রতিষ্ঠা। অক্ষর কথাবার্তায় চৌখস হলেও মহাদেববাবুর একেবারেই অক্ষর জ্ঞান নেই। চিরদিন দানবীর বিহারীবাবুর দানের কথা বৈচি গ্রামবাসী চিরদিন মনে রাখবেন। স্মৃতি কানন বিহারীবাবুর স্মৃতি আজও আমার মনে অমলিন হয়ে রয়েছে। মানব জাতি মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে পারে। রক্ষা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অর্জমা ভগবানের নাম জপতে শুরু করল। অধিকার প্রজাদের ভালোবাসা এবং সহযোগিতা না পেলে কোনো রাজাই কখনো কোনো রাজ্যকে অধিকারে রাখতে পারে না। সম্বল ওই নাতিটি ছাড়া তিনকড়িবাবুর সম্বল বলে কেউ নেই। প্রতিষ্ঠা দক্ষিণেশ্বরের মন্দিরটি রানী রাসমণির প্রতিষ্ঠা করেছিলেন। প্রশ্ন 11, নিচের শব্দগুলি সন্ধি বিচ্ছেদ করো। মনোহর মনস্কাম ব্যর্থ সিংহাসন প্রতিষ্ঠা সমুজ্জ্বল প্রস্তর। মনোহর ম দন্তের ন বিসর্গ যোগ হর হ বয়সনর। মনস্কাম ম দন্তের ন বিসর্গ যোগ কাম। ব্যর্থ বি যোগ অর্থ। সিংহাসন সিংহ যোগ আসন। প্রতিষ্ঠা প্রতি যোগ স্থা দন্তেশ্বয় থয় আকার। সমুজ্জ্বল সম যোগ উৎ যোগ জল সমুজ্জ্বল। প্রস্তর প্রতি যোগ শ্রী দন্তেশ্বয় থয় রি যোগ অ প্রস্তর। 12, নিচের শব্দগুলির গদ্যরূপ লেখো। আপনার রুচি তরে খসিছে ভূমে আছিল হের। আপনার মানে নিজের, রচি রচনা করি, তরে জন্য, খসিছে খসে পড়ছে, ভূমে ভূমিতে, আছিল ছিল, হেরো দেখো। প্রশ্ন 13, সমার্থক শব্দ লেখো। মন ধর্ম মূঢ় দরিদ্র নদী। মন চিত্ত হৃদয় অন্তর পরাণ অন্তঃকরণ। ধর্ম অট্টালিকা ইমারত। মূঢ় অজ্ঞ মূর্খ নির্বোধ। দরিদ্র গরিব দীন। নদী তটিনী স্রোতস্বতী শরীর প্রবাহিনী। প্রশ্ন 14, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত এবং যথাযথ উত্তর দাও। 14.1 স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? উত্তর, স্মৃতিচিহ্ন কবিতাটি 19 শতকের বিশিষ্ট মহিলা কবি কামিনী রায়ের রচনা। 14.2 কবিতাটি তার কোন কাব্যের অন্তর্ভুক্ত? উত্তর, কবিতাটি তার নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 14.3 কবিতাটি কি জাতীয় রচনা? উত্তর, কবিতাটি একটি নীতিমূলক কবিতা। 14.4 কবিতায় কবি কাদের মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন? উত্তর, মানব সভ্যতার ইতিহাসের দিকে তাকিয়ে কবি সাম্রাজ্যলোভী শাসকদের একই সঙ্গে তীব্র যশলোভী ব্যক্তিদের মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন। 14.5 তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়? উত্তর, কবির উপলব্ধি অনুযায়ী সাম্রাজ্যলোভী শাসকরা মানুষের মঙ্গলের জন্য এমন কোনো স্মরণীয় কাজ করে যাননি যা মানুষ চিরকাল মনে রাখবে। তাই ওই অট্টালিকা বা জয়স্তম্ভগুলি শাসকদের চলে যাবার সঙ্গে সঙ্গেই অবহেলিত হতে থাকে এবং একসময় তা কালের নিয়মে ধ্বংস হয়ে যায়। 14.6 কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? উত্তর, যেসব মহান ব্যক্তি মানুষের মঙ্গলের জন্য জনহিতকর কাজ বা সমাজের সংস্কারমূলক কাজ করে গেছেন তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন।
14.7 কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, কাল কথাটি অর্থ হলো সময়। কবি কামিনী রায় এই কবিতায় কালকে জলের স্রোতের সঙ্গে তুলনা করে তার নিত্য প্রবহমানতার দিকে ইঙ্গিত করেছেন। 14.8 কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি সাম্রাজ্যলোভী শাসকদের নাম বা স্মৃতিকে বুঝিয়েছেন। প্রশ্ন 15, 3-4 বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 14.1 ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে? তারা কি ভেবেছিল? উত্তর, স্মৃতিচিহ্ন কবিতায় ওরা বলতে অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের কথা বলা হয়েছে। সাম্রাজ্যলোভী শাসকরা নিজের ক্ষমতা বলে সাম্রাজ্যের সীমানা বাড়িয়েছে। ক্ষমতার দম্ভে নির্মাণ করেছে সুন্দর প্রাসাদ। মনে করেছে তারা যখন পৃথিবীতে থাকবে না তখন তাদের তৈরি অট্টালিকাগুলি চিরকাল তাদের বিজয় কীর্তিরূপে অক্ষত থেকে তাদের নামকে অমর করে রাখবে। 14.2 মূঢ় ওরা কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? পৃষ্ঠা 67। উত্তর, কবিতায় অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের মূঢ় বলেছেন কবি, কারণ ওই শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেনি এবং তাই ক্ষমতার বলে নির্মিত তাদের অট্টালিকাগুলি মানুষের মনকে এতটুকু স্পর্শ করেনি। তাই শাসকদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই ওই অট্টালিকাগুলি মানুষের অবহেলাতেই আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ওই শাসকরা মূঢ় কারণ এই কথাটি তারা বুঝতে পারেনি যে এই পার্থিব জীবনে কেবল স্মৃতিচিহ্ন নির্মাণ করে মানুষ অমরতা লাভ করতে পারে না। কালের নিয়মেই তাদের সব স্মৃতিস্তম্ভই একদিন ধুলোয় মিশে যাবে। 14.3 কে বা রক্ষা করে? কি রক্ষা করার কথা বলা হয়েছে? তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? উত্তর, সাম্রাজ্যবাদী শাসক দলের নির্মিত অট্টালিকাগুলি বা বিজয় স্তম্ভগুলিকে রক্ষা করার কথাই প্রশ্নে উদ্ধৃত অংশে বলা হয়েছে। সাম্রাজ্যবাদী শাসককুল ওইসব অট্টালিকা তৈরি করে ভেবেছিল যে অট্টালিকাগুলি চিরকাল তাদের নির্মাতার নামকে অমর করে রাখবে, কিন্তু শাসককুল বুঝতে পারেনি যে মানুষের উপকারের জন্য মানুষকে ভালোবেসে তারা ওই সব কাজ করে যাচ্ছে না, তাই ভবিষ্যতের মানুষও ওই অট্টালিকাগুলির রক্ষা করতে সচেষ্ট হবে না এবং সেগুলি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। 14.4 দরিদ্র আছিল তারা, কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? উত্তর, যেসব মহৎ প্রাণ মানুষকে ভালোবেসে তাদের সীমিত ক্ষমতা বা সাধ্যে মানুষের জন্য ভালো কাজ করে নিজেদের অমর করে গেছেন, দরিদ্র আছিল তারা বলতে সেই সব পরোপকারী মানুষের কথা বলা হয়েছে। মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা, মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া, মানুষের জন্য ভালো কিছু করে যাওয়ার মধ্যেই মানুষের নাম অমর হয়ে থাকে। শাসকের ঐশ্বর্য এইসব মানুষের না থাকলেও সভ্যতা এবং মানবতাকে এরাই সমৃদ্ধ করেন। মানুষের শ্রদ্ধা ভালোবাসার স্মরণে এদের রাজত্ব চিরকালের জন্য অক্ষুণ্ণ থাকবে বলে কবি মনে করেন। 14.5 কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? উত্তর, মানব সভ্যতার ইতিহাসে সাম্রাজ্যলোভী মানুষদের নাম কালস্রোতে ধুয়ে যায়, কারণ মানুষের কথা মনে রেখে মানুষের জন্য কোনো রকম হিতকর কাজ তারা করে যায়নি। সময়ের স্রোত বা কাল স্রোত সেই সব মহান মানুষের স্মৃতি গ্রাস করতে পারে না যারা তাদের সীমিত ক্ষমতার মধ্যেও মানুষের জন্য ভালো কাজ করে যেতে প্রয়াসী হন। মানুষ তাদের চিরকাল মনে রাখে, ভালোবাসে, শ্রদ্ধা করে এবং সেই জন্যই কাল স্রোত তাদের স্মৃতি গ্রাস করতে পারে না। 14.6 মানব হৃদয় ভূমি করি অধিকার? কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করেন? উত্তর, মানব হৃদয় ভূমি বলতে কবি মানুষের হৃদয়কে বুঝিয়েছেন। মহান মানুষেরা নিঃস্বার্থভাবে মানুষের উপকারের জন্য কাজ করে যান। এই ভালো কাজের মধ্যে দিয়ে মহান মানুষেরা মানুষের মন বা মানব হৃদয় ভূমি চিরকালের জন্য অধিকার করে নেন। 14.7 কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর এবং নিত্য সমুজ্জ্বল বলেছেন? উত্তর, অবিনশ্বর শব্দটির অর্থ হলো অমর, অক্ষয়, শাশ্বত বা মৃত্যু বা ক্ষয় নেই এমন কিছু।
পাশাপাশি নিত্য সমুজ্জ্বল কথাটির অর্থ হল প্রতিদিন অত্যন্ত উজ্জ্বল হয়ে ওঠে, যা মহান মানুষেরা মানব জাতির মঙ্গল করার জন্য এমন কিছু কাজ করে যান যে সব কাজ হয়ে ওঠে অবিনশ্বর কীর্তি। কবি কামিনী রায় মহান মানুষের সমাজে হিতকর এবং মহৎ কাজের স্মৃতিকে এই কারণেই নিত্য সমুজ্জ্বল বলেছেন। 14.8 তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি কি? উত্তর, কবি কামিনী রায় তার স্মৃতিচিহ্ন কবিতাটিতে চিরকালীন জীবন সত্যকে প্রকাশ করেছেন। এই জীবন সত্যটি হল মানুষ কেবলমাত্র অমরত্ব লাভ করে ভালো জনহিতকর কাজের জন্যই। ক্ষমতার দম্ভ, সম্পদের অহংকার মানুষকে কখনোই অমরত্ব দান করতে পারে না। মানুষকে ভালোবাসলে, সম্মান দিলে, মানুষের জন্য নিজের জীবন আহুতি দিলে, জনহিতকর কাজ করলে তবেই এই সব মহান কর্মীর নাম মানুষ চিরকাল মনে রাখে। 14.9 স্মরণীয় কয়েকজন বাঙালি মনীষীর চিত্র এবং বাণী সম্বলিত একটি চার্ট তৈরি করো। উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক, নিত্য যাহা পড়িবে নিত্য তাহা অভ্যেস করিবে, কল্য করিব বলিয়া রাখিয়া দিবে না। খ, সদা সত্য কথা বলিবে। রবীন্দ্রনাথ ঠাকুর। ক, দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। খ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। পৃষ্ঠা 68, স্বামী বিবেকানন্দ। ক, গোড়াতেই একেবারে বড় বড় পরিকল্পনা খাড়া করো না, ধীরে ধীরে আরম্ভ করো। যে মাটিতে দাঁড়িয়ে রয়েছো সেটা কত শক্ত তা বুঝে অগ্রসর হও, ক্রমে ওপরে উঠবার চেষ্টা করো। খ, পবিত্র হও ও সর্বোপরি অকপট হও। মুহূর্তের জন্যও ভগবানে বিশ্বাস হারিও না, তাহলেই আলো দেখতে পাবে। যা কিছু সত্য তাই চিরস্থায়ী, কিন্তু যা সত্য নয় তাকে কেউ বাঁচাতে পারবে না। নেতাজি সুভাষচন্দ্র বসু। ক, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। খ, দিল্লি চলো। 14.10 তুমি যার জীবনের কথা জেনে অনুপ্রাণিত এমন একজন মনীষীর জীবনের কোনো বিশদ ঘটনা তোমার বন্ধুকে লিখে জানাও বা সে সম্বন্ধে দেওয়াল পত্রিকায় লেখা প্রকাশ করো। উত্তর, ক, বন্ধুকে লেখা চিঠি। ডান দিকে কোণে রয়েছে বৈচিগ্রাম, হুগলি, তার নিচের লাইন 18 ডিসেম্বর 2012। এবার বাঁ দিকে আবার লেখা আছে প্রিয় রমেশ, পরের লাইন থেকে অনেকদিন তোর কোনো খবর না পেয়ে এই চিঠি লিখতে বসেছি। আশা করি তোরাও সবাই ভালো আছিস। কাকু কাকিমাও নিশ্চয়ই ভালো আছেন। আমি ও বাড়ির সবাই ভালো আছি। আজকে তোকে চিঠি লেখার পেছনে আরও একটা বিশেষ কারণ আছে। তুই তো জানিস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শ্রেষ্ঠ কয়েকজন বাঙালি মনীষীর একজন। বাঙালি জাতি বা সমাজের উপকারের জন্য তার অবদান যে কত গভীর সে সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। পাশাপাশি তিনি ছিলেন দয়ার সাগর। মানুষের দুঃখ কষ্টে তার প্রাণ কতটা কেঁদে উঠত সে সম্পর্কে আমরা অনেক গল্প শুনেছি। আজ ব্যক্তি বিদ্যাসাগর সম্পর্কে একটা নতুন ঘটনা জানলাম, তোকেও জানাই। একবার বিদ্যাসাগর মশাই ট্রেনে করে বর্ধমান যাচ্ছিলেন। ট্রেন যখন বর্ধমান স্টেশনে থামলো, তিনি ট্রেন থেকে দেখলেন এক তরুণ ভদ্রলোক একটি সুটকেস হাতে কুলি কুলি বলে চিৎকার করছেন, কিন্তু হাতের কাছে কোথাও কোনো কুলির দেখা পাওয়া গেল না। বিদ্যাসাগর মশাই এগিয়ে গিয়ে তার সুটকেসটা নিয়ে বললেন, চলুন। গন্তব্যস্থল পর্যন্ত ভদ্রলোকের সঙ্গে যাবার পরে বিদ্যাসাগর সুটকেসটি নির্দিষ্ট স্থানে রাখলেন। ভদ্রলোক তাকে মজুরি দিতে চাইলে তিনি কোনো ভাড়া নিলেন না, উল্টে তাকে বললেন সুটকেসটা নিজের বইবার মতো ক্ষমতা ওই ভদ্রলোকের যথেষ্টই ছিল, তবু তিনি অন্যের ওপর নির্ভর করছিলেন। কথাবার্তায় বিদ্যাসাগর মশায়ের পরিচয় জানবার পর সেই ভদ্রলোক হাত জোর করে তার কাছে ক্ষমা চাইলেন। ঘটনাটা জেনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর শ্রদ্ধা আমার আরো অনেক গুণ বেড়ে গেল। মানুষকে উপকার করতে তিনি এগিয়ে গেলেন এবং পাশাপাশি সেই মানুষটিকেই স্বাবলম্বী হতে শেখালেন। আশা করি ঘটনাটি আমার মতো তোর মনেও ওই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা ভালোবাসা বাড়িয়ে তুলবে। ভালো থাকিস। তোর চিঠির অপেক্ষায় রইলাম। কাকু কাকিমাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাস। ইতি কৌশিক। মা দিকে রয়েছে থেকে ড্যাশ, পরের লাইন কৌশিক মজুমদার, পরের লাইন প্রযত্নী শ্রী দীপক মজুমদার, পরের লাইন পোস্ট যোগ গ্রাম, মৈচিগ্রাম, জেলা হুগলি,
পিন 712135, পশ্চিমবঙ্গ। প্রতি, একদম ডান দিকে স্ট্যাম্প, তার নিচে রমেশ বন্দ্যোপাধ্যায়, প্রযত্নে শ্রী অমল বন্দ্যোপাধ্যায়, পোস্ট যোগগ্রাম, রসুলপুর, জেলা বর্ধমান, পিন 713151, পশ্চিমবঙ্গ। খ, দেওয়াল পত্রিকার জন্য লেখা মহান কুলি কৌশিক মজুমদার। ছোট্ট একটি স্টেশনে ট্রেনটি এসে থামলো। স্টেশনটি ছোট্ট হলেও মানুষজন সে মুহূর্তে ছিল ভালোই। চাওয়ালা এক হাতে বালতি ভর্তি ভাঁড় আর বিস্কুট, অন্য হাতে চায়ের কেটলি নিয়ে চায়ে করতে করতে ট্রেনের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছে। ট্রেন থেকে নামা মানুষদের ভিড়ে এক ভদ্রলোককে দেখা গেল। লোকটির চেহারা আশেপাশের লোকজনের থেকে অনেকটাই আলাদা। পরনে কোট প্যান্ট, লাল রঙের টাই, হাতে একটা ছোট সুটকেস। কুলি কুলি, ভদ্রলোক সুটকেস হাতে করে চিৎকার করতে লাগলেন, কিন্তু আশেপাশে কোনো কুলির দেখা পাওয়া গেল না। কুলি কুলি, ভদ্রলোক আবার ডাকলেন। ছোটখাটো চেহারার একজন মানুষ এগিয়ে এলেন, পরনে তার ধুতি চাদর। এগিয়ে গিয়ে ওই ভদ্রলোকের হাত থেকে সুটকেসটা নিলেন, তারপর বললেন, চলুন। পৃষ্ঠা 69। বেশ খানিকটা দুজনে একসঙ্গে চললেন, তারপরে টাঙাওয়ালার দেখা পাওয়া গেল। সুটকেসটা টাঙা গাড়ির ওপর রাখা হলো। কত দেব? সেই স্যুট প্যান্ট পরিহিত ভদ্রলোক জিজ্ঞাসা করলেন। কোনো পয়সা লাগবে না, ধুতি চাদর পরিহিত ভদ্রলোক জানালেন। কেন? বেশ ধমকের সুরেই সেই সাহেবী ভদ্রলোক জানতে চাইলেন। আমি কুলি নই, শান্ত স্বরে স্মিত হাস্যে উত্তর দিলেন সেই ধুতি পরা ভদ্রলোক। কে আপনি? আর মেজাজ স্থির রাখতে পারলেন না সেই সাহেব মানুষটি। উত্তর এলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অসুবিধায় পড়া মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই তো তার জীবনের ধর্ম ছিল। 14.11 কবিতাটি থেকে যে শিক্ষা পেলে সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। উত্তর, স্মৃতিচিহ্ন কবিতাটি থেকে যে শিক্ষা আমরা পেলাম জীবনে চলার পথে, সে শিক্ষার মূল্য অপরিসীম। কবি ইতিহাসের সূত্র ধরে দেখালেন, সাম্রাজ্য লোভী রাজা বাদশারা বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করে ভেবেছিল না থাকলেও চিরকাল ধরে থেকে যাবে তাদের নির্মিত স্মৃতিসৌধ বা অট্টালিকাগুলি। স্মৃতিচিহ্ন হিসেবে এগুলি তাদের অমরতা দেবে, কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাবার পরে তাদের নির্মিত সেই অট্টালিকাগুলির ওপর ধুলো পড়তে থাকে। এমনকি তাদের নাম লেখা পাথরগুলো একে একে খসে পড়ে। যেহেতু ওইসব শাসক তাদের জীবনকালে শুধুমাত্র নিজেদের ক্ষমতা, অর্থ এবং দম্ভের মধ্যেই আবদ্ধ থেকেছেন, মানুষকে ভালোবাসেননি এবং মানুষের মঙ্গলের জন্য করে যাননি কোনো জনহিতকর কাজ, তাই মানুষও তাদের ভালোবাসেনি এবং তাদের স্মৃতি রক্ষায় কোনো চেষ্টা করেনি। অথচ আমাদের এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা রাজা বাদশাহ ছিলেন না, ছিলেন সাধারণ মানুষ। সীমিত ছিল তাদের অর্থ এবং ক্ষমতা, কিন্তু ছিল মানুষকে, সমাজকে বা বৃহত্তর অর্থে দেশকে সাহায্য করার মতো একটি মহৎ হৃদয়। মানুষের উপকারের জন্য ওই নিঃস্বার্থ মানুষেরা যে জনহিতকর কাজ করে গেছেন, সেই কাজের মধ্য দিয়েই তারা অমর হয়ে রয়েছেন। স্মৃতিচিহ্ন কবিতাটি এই জীবন সত্যের কথাই বলেছে। সংযোজিত প্রশ্ন 16, প্রস্তর খসিছে ভূমি প্রস্তরের পরে। কার লেখা কোন কবিতার অংশ, কোন প্রসঙ্গে এটি লেখা হয়েছে? উত্তর, কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত। সাম্রাজ্য লোভী মানুষেরা বড় বড় অট্টালিকা বা বিজয়স্তম্ভ নির্মাণ করে ভেবেছিল এগুলির নির্মাতা হিসেবে তাদের নাম চিরকালের জন্য অমর হয়ে থাকবে, কিন্তু তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই ওই অট্টালিকাগুলি অবহেলিত হতে শুরু হলো, কারণ ওইসব শাসক মানুষের জন্য এমন কিছু করেনি যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের মনে রাখবে। তাই কালক্রমে সেই অট্টালিকা থেকে একটি একটি করে পাথর খসে পড়েছে। ব্যর্থ হয়ে গেছে সাম্রাজ্য লোভী শাসকদের অমরত্ব লাভের স্বপ্ন। প্রশ্নে উদ্ধৃত অংশে সেই কথাই বলা হয়েছে। প্রশ্ন 17, দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল। কার লেখা কোন কবিতার অংশ? সম্বল কথাটির অর্থ কি? কবিতায় তাদের পরিণতি কি হয়েছে? উত্তর, প্রশ্নে উদ্ধৃত অংশটি কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতার অংশ। সম্বল কথাটির অর্থ হলো অবলম্বন।
উদ্ধৃত অংশে তারা বলতে সেই সব চিরস্মরণীয় মানুষকে বোঝানো হয়েছে যাঁরা মানুষকে ভালোবেসে মানুষের জন্য সারা জীবন ধরে অনেক জনহিতকর কাজ করে গেছেন। কবি বলেছেন, সাম্রাজ্যবাদী শাসকদের তুলনায় আর্থিক দিক থেকে তারা অনেক দরিদ্র ছিলেন, কিন্তু তারা মানুষের জন্য ভালো কিছু করে যাওয়ার কারণে মানুষের ভালোবাসায়, শ্রদ্ধায়, স্মৃতিতে অমর হয়ে রয়েছেন। প্রশ্ন 18, তাদের রাজত্ব হের ও অক্ষুণ্ণ কেমন? কাল ও স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। কাদের রাজত্ব অক্ষুণ্ণ আছে? কিভাবে? যাদের রাজত্ব অক্ষুণ্ণ আছে তাদের সম্পর্কে কবি আর কি বলেছেন? উত্তর, যারা পৃথিবীতে মানবতাবোধের উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পেরেছেন সেই সব মহান মানুষের রাজত্বই অক্ষুণ্ণ আছে। মানুষকে ভালোবেসে মানুষের মন চিরস্থায়ী আসন লাভের মধ্য দিয়েই এই রাজত্ব প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। মানুষের হৃদয়ভূমিকে অধিকার করে যারা নিজেদের আসন প্রতিষ্ঠা করেছিলেন তাদের রাজকীয় ঐশ্বর্য ছিল না, বরং তারা ছিলেন দরিদ্র। ধনী মানুষের মতো রত্নখচিত সৌধ কিংবা অট্টালিকা নির্মাণের ক্ষমতাও তাদের ছিল না। তবুও সময়ের সঙ্গে সঙ্গে আরও উজ্জ্বল হয়ে উঠেছে তাদের নাম এবং কীর্তি। আসলে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো মানুষের কাজ। ক্ষমতা বা প্রতিপত্তি ইতিহাসে চিরস্থায়ী নয়। প্রশ্ন 19, সমার্থক শব্দ লেখো। অক্ষর, প্রস্তর, ব্যর্থ, ভগ্ন, লুপ্ত, স্মৃতি, শুষ্ক, তৃণ, হৃদয়, সিংহাসন, নিত্য, সমুজ্জ্বল। অক্ষর, বর্ণ, লিপি। প্রস্তর, পাথর। ব্যর্থ, বিফল। ভগ্ন, দীর্ণ। লুপ্ত, লয়প্রাপ্ত। স্মৃতি, স্মরণ। শুষ্ক, শুকনো। তৃণ, ঘাস। হৃদয়, মন। সিংহাসন, মসনদ। নিত্য, সর্বদা। সমুজ্জ্বল, উজ্জ্বল। স্মৃতিচিহ্ন এখানেই শেষ হলো। পরবর্তী ষষ্ঠ পাঠ চিরদিনের পরবর্তী ফাইলে।